প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে নিরাপদে আছো, সুস্থ আছো। সাভার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। তোমাদের সাথে আছি আমি, শারমিন সুমি, প্রভাষক, দর্শন বিভাগ। আমি আসলে আমার সরাসরি ক্লাসটাকে খুব মিস করছি। আমার ক্লাসরুমটাকে আমি খুব মিস করছি। আমি চাচ্ছি ২-১ দিনের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাক। সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিক। আমরা আবার আগের অবস্থানে ফিরে যাই। আমি চাই আমি আবার আগের মতো কলেজে যাওয়া শুরু করব। বই, খাতা, অ্যাটেন্ডেন্স খাতা, মার্কার নিয়ে ক্লাসরুমে ঢুকবো। আমার সকল শিক্ষার্থীরা আমি আমাকে দেখে খুবই আনন্দিত হবে। আমি ক্লাসে ঢুকেই দেখতে পারবো নতুন একদল প্রাণোচ্ছল হাস্যোজ্জ্বল ছাত্রছাত্রীদেরকে। আমি আবারও সে আগের মতো পুরো ক্লাস পায়চারি করে লেকচার দিব, সবার কথা শুনবো, সবাই আমাকে প্রশ্নও করবে। আমি আসলে এই বিষয়গুলোকে খুব মিস করছি। কিন্তু বাস্তবে আসলে সেটা সম্ভব হচ্ছে না। কারণ আমরা যেহেতু এখন করোনা পরিস্থিতির মধ্য দিয়ে আছি, আর এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদেরকে নিরাপদে থাকার জন্যই নির্দেশনা দেয়া হয়েছে। তাই সেই কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে, যার কারণে আমরা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারছি না। তো অদ্যাপি আমাদের এই অনলাইন ক্লাসই ভরসা, যার কারণে আমরা অনলাইনেই আমাদের শিক্ষা কার্যক্রমকে চালিয়ে যাচ্ছি। এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, কথাগুলো কিন্তু আমি এমনিতেই বলিনি। এখন তোমাদের কাছে আমার যে প্রশ্ন, সেটা হচ্ছে আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমার কোন কথাগুলো যুক্তিবিদ্যার আলোচনার মধ্যে আসতে পারে, আর আমার কোন কথাগুলো যুক্তিবিদ্যার আলোচনার মধ্যে আমরা আনতে পারি না। যদি তোমরা আমার কথাগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে নাও শুনে থাকো, আমি আশা করব তোমরা এখন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝতে চেষ্টা করবে যে আমার কোন কথাগুলোকে যুক্তিবিদ্যার আলোচনায় আসতে পারে এবং আমার কোন কথাগুলো যুক্তিবিদ্যার আলোচনায় আসতে পারে না। এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ। আমি আশা করি তোমরা সকলেই ভালোভাবে সেটা করে রাখবে। আমরা কিন্তু গত ক্লাসে এই বিষয়টিই শিখেছিলাম। থাক সে কথা, এখন তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা। এই বিষয়টি একই সাথে যেমন ইন্টারেস্টিং তেমনি অনেক ইম্পর্টেন্টও। প্রতিটা পরীক্ষার প্রশ্নেই কিন্তু এই প্রশ্নটা থাকেই। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যদি আলোচনা করতে চাই যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা, সেক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্নটা কি হতে পারে, সেটা হচ্ছে বিজ্ঞান বলতে আসলে কি বোঝায়, অর্থাৎ বিজ্ঞান কি। আমরা যে বিজ্ঞান শব্দটার যে ব্যুৎপত্তি কথা আমরা যে অর্থটা আমরা জানি, সেটা হচ্ছে বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। আর এর সংজ্ঞাটা যদি আমরা দিতে যাই, তাহলে সেটা হবে বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগ্য কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জনকেই বিজ্ঞান বলে। আমি আবারও বলছি, বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগ্য কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানার্জনকেই বিজ্ঞান বলে। এখানে প্রধান যে গুরুত্বপূর্ণ যে দুটি টার্ম রয়েছে, সেটা হচ্ছে বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগ্য যে বিষয়টা। আমরা পরবর্তী আলোচনাতেই এই বিষয় দুটো সম্পর্কে খুব পরিষ্কার ধারণা পেয়ে যাব। বিজ্ঞানের আমরা যে সংজ্ঞাটি জানতে পারলাম, সেই সংজ্ঞার প্রেক্ষিতে বিজ্ঞানের কিছু বৈশিষ্ট্য আমরা বলতে পারি। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, ১ নাম্বার হচ্ছে কোনো বিশেষ বা সুনির্দিষ্ট বিষয়বস্তু থাকতে হবে। দ্বিতীয়ত, বিষয়বস্তু হতে হবে বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগ্য। ৩ নম্বরটি হচ্ছে বিষয়বস্তু আলোচনার পদ্ধতি হবে সুশৃঙ্খল। চতুর্থত, আলোচনার ফল হবে সুসংবদ্ধ। এবং সর্বশেষ যে বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি, সেটি হচ্ছে কিছু সাধারণ নীতি বা নিয়ম নির্ধারণ করবে। বিজ্ঞানের এই বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে গেলাম। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখন আমরা জানব বিজ্ঞানের শ্রেণীবিভাগ। বিজ্ঞানকে দুটি দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভক্ত করা যায়। এক হচ্ছে বিষয়বস্তুর দিক থেকে এবং বিষয়বস্তু আলোচনার পদ্ধতির দিক থেকে। প্রথমে আমরা জেনে নেই বিষয়বস্তুর দিক থেকে বিজ্ঞান দুই প্রকার। এক হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান বা যেটাকে আমরা বলি ম্যাটেরিয়াল সায়েন্স, এবং অন্যটি হচ্ছে আকারগত বিজ্ঞান বা ফর্মাল সায়েন্স। এখন আমরা জানবো বস্তুনিষ্ঠ বিজ্ঞান বা ম্যাটেরিয়াল সায়েন্স বলতে আসলে কি বোঝায়। আমরা আগেই বলেছিলাম যে এই আলোচনায় আমরা বস্তুনিষ্ঠ এবং আকারগত বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়ে যাব। এখন আমি বলছি, বস্তুনিষ্ঠ বিজ্ঞান আসলে কোনো বিষয়ে বাস্তব প্রকৃতি নিয়ে আলোচনা করে। অর্থাৎ কোনো একটা বিষয়ের বাস্তবে আসলে বিষয়টি কেমন,
কোনো একটা বিষয়ের বাস্তব প্রকৃতিটা কেমন বা নেচারটা কেমন, সেই যে আলোচনার পদ্ধতি, সেটা করে হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পদার্থ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, জীববিজ্ঞান, এগুলোকে আমরা বস্তুনিষ্ঠ বিজ্ঞান বলতে পারি। এখন আমি পরিষ্কার করে বলছি, পদার্থবিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান বা জীববিজ্ঞান এই সকল বিষয়কে কেন আমরা বস্তুনিষ্ঠ বিজ্ঞান বলবো। আমরা সাধারণত কি খেয়াল করি, আমরা সাধারণত দেখি এই সকল বিজ্ঞানের যে কাজ, সেটা হচ্ছে কোনো একটা সুনির্দিষ্ট বস্তুকে নিয়ে আমরা একটা গবেষণাগারে পরীক্ষা করে থাকি, বা বস্তুটি হয়তো আমার চোখের সামনে থাকে, গবেষণাগারে সেটাকে আমি পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করে দেখতে পারি। এই যে বিষয়টি, এই যে গবেষণার যে পদ্ধতি, এই এই যে পদ্ধতি নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান, সেটাকে আমরা বলবো বস্তুনিষ্ঠ বিজ্ঞান। পরবর্তী যে শ্রেণী বিভাগটি রয়েছে সেটি হচ্ছে আকারগত বিজ্ঞান বা ফর্মাল সায়েন্স। আকারগত বিজ্ঞান বলতে কি বোঝায়? যে বিজ্ঞান তার বিষয়বস্তুর আকারগত দিক নিয়ে আলোচনা করে তাকে আকারগত বিজ্ঞান বলে। অর্থাৎ আকারগত বিজ্ঞান কোনো একটা বিষয় বা বস্তুর আকারগত দিক নিয়ে আলোচনা করে। আসলে আকারগত দিক বলতে কি বোঝায় সেটা আমি পরিষ্কার করছি। আকারগত বিজ্ঞানের উদাহরণ হিসেবে আমরা পেতে পারি কি, গণিত শাস্ত্রের উদাহরণটা। গণিতে আমরা কি করি, গণিতে আমরা সুনির্দিষ্ট কোনো বস্তু নিয়ে আলোচনা সরাসরিভাবে করতে না পারলেও আমরা কিন্তু একটা আকার নিয়ে কাজ করি বা একটা ফর্মুলা নিয়ে কাজ করি। গণিতের যে সকল সূত্র রয়েছে বা গণিতের যে সকল ফর্মুলা রয়েছে সবই কিন্তু আকারগতভাবে গবেষণাযোগ্য। যেমন আমি যদি 2+2=4 এই বিষয়টিকে যেভাবে আমি ব্যাখ্যা করব, কিংবা a+b² = a² + 2ab + b², এই বিষয়টি যে সবকিছুই কিন্তু আমরা আকারগতভাবে প্রমাণ করি। বা গণিতের যে সকল সূত্র রয়েছে, একটা সূত্রের সাহায্যে আমরা যে দ্বিতীয় সূত্রে যাই, সবই কিন্তু আকারগতভাবে গবেষণাযোগ্য। তাই আকারগত বিজ্ঞান হচ্ছে বিষয়বস্তুর আকারগত দিক নিয়ে আলোচনা করে। আচ্ছা, এখন আমরা দেখব যে বিষয়বস্তুর আলোচনার পদ্ধতির দিক থেকে বিজ্ঞান আবার দুই প্রকার হতে পারে। এক হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান বা যেটাকে আমরা বলবো অবজেক্টিভ সায়েন্স, এবং দ্বিতীয়টি হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বা নরমেটিভ সায়েন্স। আদর্শনিষ্ঠ বিজ্ঞান বা নরমেটিভ সায়েন্স যুক্তিবিদ্যার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টি মাথায় রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এবার জানা যাক বিষয়নিষ্ঠ বিজ্ঞান বা অবজেক্টিভ সায়েন্স বলতে আসলে কি বোঝায়। বিষয়নিষ্ঠ বিজ্ঞান আসলে কাজ করে কি, বস্তু বা বিষয়ের স্বরূপের নিছক বর্ণনা করা যে বিজ্ঞানের কাজ, তাকে আমরা বিষয়নিষ্ঠ বিজ্ঞান বলে থাকি। অর্থাৎ কোনো একটা বস্তু আসলে কেমন, সেটা যেরকম ঠিক সেভাবেই বর্ণনা করা যে বিজ্ঞানের কাজ, সেটাই হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান, যেটাকে আমরা বলি অ্যাজ ইট ইজ বর্ণনা করা। যেমন মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানে কি করা হয়, মনোবিজ্ঞানের সংজ্ঞায় যদি আমরা দেখি তাহলে সেখানে কি দেখতে পারবো, মানুষ এবং অন্যান্য প্রাণীর আচরণের বর্ণনা। অর্থাৎ মনোবিজ্ঞান কি কাজ করে, আমরা মানুষ এবং অন্যান্য প্রাণীর আচরণের অ্যাজ ইট ইজ যে বর্ণনা, অর্থাৎ আচরণ আসলেই বাস্তবিক অর্থে কেমন সেই যে বর্ণনা করে, সেটাই হচ্ছে মনোবিজ্ঞান। আর মনোবিজ্ঞান হচ্ছে একটা বিষয়নিষ্ঠ বিজ্ঞান। এরপরে আমরা দেখতে পারবো আদর্শনিষ্ঠ বিজ্ঞান বা নরমেটিভ সায়েন্স। নরমেটিভ সায়েন্স বলতে কি বোঝায়? আমি আগেই বলেছি যুক্তিবিদ্যা অধ্যয়নের ক্ষেত্রে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বা নরমেটিভ সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা জানি আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি। যখন আমরা কোনো আদর্শের দিকে লক্ষ্য রেখে কোনো বিষয়বস্তুর মান নির্ধারণ করি, তখন যে বিজ্ঞানের যে কাজ হয় সেটাই হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। অর্থাৎ কোনো আদর্শের দিকে লক্ষ্য রেখে বিষয়বস্তুর মান নির্ধারণ যে বিজ্ঞানের কাজ, তাকে বলে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যেমন উদাহরণ কি হতে পারে, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা। তোমরা যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থী, সেই হিসেবে নীতিবিদ্যা শব্দটি তোমাদের কাছে খুবই নতুন। নীতিবিদ্যা আসলে কি কাজ করে? নীতিবিদ্যা আমাদের মানুষের আচরণের নৈতিক দিক নিয়ে বিচার করে। অর্থাৎ কোন আচরণটি ভালো, কোন আচরণটি মন্দ, কোন আচরণটি নৈতিক, কোন আচরণটি অনৈতিক। অর্থাৎ আমরা যে বলি এই কাজটি করা নৈতিক হয়েছে, কিংবা এই কাজটি করা উচিত, কিংবা এই কাজটি করা উচিত নয়, এই যে যে সকল মানদণ্ডের প্রেক্ষিতে বা যে সকল আদর্শের দিকে লক্ষ্য রেখে আমরা বলি এই কাজটি নৈতিক, কিংবা এই কাজটি অনৈতিক, কিংবা এই কাজটি ভালো হয়েছে, কিংবা ওই কাজটি ভালো হয়নি, এই যে কাজটা করে সেটাই হচ্ছে নীতিবিদ্যার কাজ। আর যুক্তিবিদ্যার আদর্শ কি হতে পারে? যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে ট্রুথ বা সত্যের আদর্শ। যুক্তিবিদ্যায় আমরা কি করি, আমরা যুক্তি গঠনের মাধ্যমে, যুক্তির আদান প্রদান, আকার প্রদানের মাধ্যমে আমরা একটি যুক্তির
সত্যতা নির্ধারণ করতে চাই বা বৈধতা নির্ধারণ করতে চাই। আমরা আমরা যুক্তিবিদ্যার সংজ্ঞায় কি পড়েছিলাম? গুড রিজনিং থেকে ব্যাড রিজনিং এর পৃথকীকরণের প্রক্রিয়া। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমরা সত্যকে প্রতিষ্ঠা করতে চাই। যেহেতু যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য বা ট্রুথ, তাই যুক্তিবিদ্যাকেও আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলবো। আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। এখন আমরা জানব কলা বা আর্ট বলতে কি বোঝায়। কলা বা আর্ট কথাটি দুটি অর্থে ব্যবহৃত হতে পারে। প্রথম অর্থে হচ্ছে দক্ষতা, পারদর্শিতা বা নৈপুণ্য অর্থে, এবং দ্বিতীয়ত কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগের কলা কৌশলকে বোঝাতে। প্রথমে অর্থে আমরা যদি দেখতে চাই, সেটা হচ্ছে দক্ষতা বা পারদর্শিতা বা নৈপুণ্য অর্থে। এখন আমি যদি বলি যে সে খুব ভালো নাচে বা সে খুব ভালো গান গাইতে পারে, এই যে গান গাইতে পারা বা নাচার যে দক্ষতা, এটা অবশ্যই একজন ব্যক্তির দক্ষতা, পারদর্শিতা এবং নৈপুণ্যকেই নির্দেশ করে। এবং দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগের কলা কৌশল। এই অর্থে যদি আমরা বলি, সেক্ষেত্রে উদাহরণ হিসেবে কি বলতে হয়, যেমন নৌবিদ্যা বা বিমান চালানোর যে বিদ্যা, এই যে বিদ্যাগুলো, এগুলো কিন্তু প্রথমে আমরা কাগজে কলমে শিখি, পরবর্তীতে সেই প্রশিক্ষণগুলোকে আমরা বাস্তবে কাজে লাগাই। এই যে বিদ্যাগুলো, সেগুলোকে বলা হয় কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগের কলা কৌশল। এই অর্থে সেইগুলোকেও কলা বলা যেতে পারে বা কলা বলা হয়ে থাকে। এখন আমরা জানব বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা বা যুক্তিবিদ্যাকে আদৌ বিজ্ঞান বলা যায় কিনা। আমরা প্রথমে বিজ্ঞানের কিছু বৈশিষ্ট্য পেয়েছিলাম। আমরা সেই বৈশিষ্ট্যের ভিত্তিতেই এখন যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে মূল্যায়ন করতে পারি। যেমন যুক্তিবিদ্যার বিষয়বস্তু হলো যুক্তির বৈধতা ও অবৈধতা নির্ণয়। আকারগতভাবে বিষয়বস্তুর আলোচনা করে যুক্তিবিদ্যা, এবং যুক্তিবিদ্যার বিষয়বস্তুও সুশৃঙ্খল, এবং যুক্তিবিদ্যা তার বিষয়বস্তুকে সুসংবদ্ধভাবেই আলোচনা করে। আর যুক্তিবিদ্যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার জন্য কিছু কিন্তু সার্বিক নিয়মও নির্ধারণ করে থাকে। অর্থাৎ আমরা যদি বিবেচনা করে দেখি, তাহলে দেখতে পারবো বিজ্ঞানের সকল বৈশিষ্ট্যই যুক্তিবিদ্যার সাথে মিলে যাচ্ছে। সেই হিসেবে যুক্তিবিদ্যাকে আমরা বিজ্ঞান হিসাবে অভিহিত করতে পারি। অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে এক প্রকার বিজ্ঞান। এখন আমরা জানবো যে যুক্তিবিদ্যাকে আসলে কোন ধরনের বিজ্ঞান বলা যেতে পারে। আমরা বিজ্ঞানের কয়েকটি শ্রেণীবিভাগ জেনেছিলাম। আমরা বিজ্ঞানের 4টি শ্রেণীবিভাগ জেনেছিলাম। তার মধ্যে কি কি ছিল? বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান, আকারগত বিজ্ঞান আর বিষয়নিষ্ঠ বিজ্ঞান। এখন আমরা দেখব যুক্তিবিদ্যাকে আসলে কোন বিজ্ঞানের শ্রেণীবিভাগে ফেলা যেতে পারে। আমরা বিষয়নিষ্ঠ বিজ্ঞান এবং বস্তুনিষ্ঠ বিজ্ঞানের যে সংজ্ঞা পেয়েছিলাম, তাতে আমরা দেখতে পাচ্ছি সেই যুক্তিবিদ্যা আসলে সেইভাবে বস্তুনিষ্ঠভাবে বা বিষয়নিষ্ঠভাবে কোনো বিষয়বস্তুর ব্যাখ্যা করে না। তাহলে আমরা যুক্তিবিদ্যাকে বস্তুনিষ্ঠ বিজ্ঞান বা বিষয়নিষ্ঠ বিজ্ঞান হিসেবে অভিহিত করতে পারি না। তাহলে কি আমরা যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে পারি বা যুক্তিবিদ্যাকে আমরা আকারগত বিজ্ঞান বলতে পারি? হ্যাঁ, অবশ্যই যুক্তিবিদ্যাকে আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং আকারগত বিজ্ঞান হিসেবে অভিহিত করতে পারি। কিভাবে করতে পারি? আমরা পূর্বেই জেনেছি যুক্তিবিদ্যার যে আদর্শ, সেটা হচ্ছে সত্যের আদর্শ। যুক্তিবিদ্যার কাজ হলো বৈধ যুক্তি পদ্ধতির নিয়মাবলীর আবিষ্কার এবং কোন নিয়ম অনুসরণ করলে ভুল বা মিথ্যা যুক্তি বর্জন করে সত্যকে অর্জন করা যায়, সেটা প্রণয়ন করা। অর্থাৎ যুক্তিবিদ্যায় আমরা সত্যের আদর্শকে ধারণ করে একটা ভুল যুক্তি বর্জন করে বা মিথ্যা যুক্তি বর্জন করে আমরা একটা সত্য যুক্তিকে বা সত্যকে অর্জন করতে চাই। সেই হিসেবে যুক্তিবিদ্যাকে আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞানী বলতে পারি। এখন দেখা যাক যুক্তিবিদ্যাকে আমরা আকারগত বিজ্ঞান কেন বলবো। যুক্তিবিদ্যায় আমরা কি করি? আমরা যখন কোনো যুক্তির বৈধতা নির্ণয় করি বা যুক্তির বৈধ না অবৈধ, এই যে বিষয়টি নির্ণয় করি, সেটা কিন্তু আমরা একটা আকারগতভাবে বিশ্লেষণ করেই করি। যুক্তিবিদ্যার অনেক সূত্র রয়েছে, সেই সূত্রগুলো দিয়েই কিন্তু আমরা যুক্তির বৈধ মান যাচাই করে থাকি। এটা তোমরা পরবর্তীতে জানতে পারবা, প্রতীকী যুক্তিবিদ্যা যখন পড়বে তখন বুঝতে পারবা যে যুক্তিবিদ্যা কিভাবে একটি আকারগত বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতীকী যুক্তিবিদ্যা বা সিম্বলিক লজিক, এমনকি আমাদের যে ট্র্যাডিশনাল যে লজিক, সেই লজিকেও বা আমাদের প্রচলিত যে যুক্তিবিদ্যা, সেই যুক্তিবিদ্যাতেও বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার জন্য বিভিন্ন সূত্র রয়েছে। এই সকল সূত্র কিন্তু আমরা আকারগতভাবেই বিশ্লেষণ করি। সেই বিচারে যুক্তিবিদ্যা একটি আকারগত বিজ্ঞান। এখন আমরা জানবো যে যুক্তিবিদ্যাকে কলা বলা যেতে পারে কিনা।
আমরা কলা বা আর্টের দুটি অর্থ পেয়েছিলাম। প্রথম অর্থ ছিল দক্ষতা, পারদর্শিতা বা নৈপুণ্যতা অর্থে। সেই প্রথম অর্থে যুক্তিবিদ্যাকে আমরা কিন্তু কলাবিদ্যা বলতে পারি না। কেননা যুক্তিবিদ্যা আমাদের এমন কোনো দক্ষতা, নৈপুণ্যতা বা পারদর্শিতাকে নির্দেশ করে না। আমাদের অন্তর্নিহিত বা আমাদের ভেতরের নৃত্যবিদ্যা বা গান গাওয়ার মতো এমন কোনো বিশেষ দক্ষতা, পারদর্শিতা বা নৈপুণ্যতাকে যুক্তিবিদ্যা প্রদর্শন করে না। যার কারণে এই অর্থে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা যায় না। কলাবিদ্যার দ্বিতীয়ত যে অর্থ ছিল সেটা হচ্ছে কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কলা কৌশল হিসেবে। সেই হিসেবে যদি আমরা যুক্তিবিদ্যাকে বিবেচনা করতে চাই তাহলে খুব দুর্বল অর্থ হলেও যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা যেতে পারে। কিভাবে? কেননা আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে আকারগত বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা আমাদেরকে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পৃথকীকরণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন শিক্ষা দেয়। যে শিক্ষাটাকে আমরা কিন্তু বাস্তবেও যৌক্তিক কথাবার্তা বলার ক্ষেত্রে বা যুক্তি প্রদানের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এই বিষয়ের বিচারে কিছুটা দুর্বল অর্থ হলেও যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা যেতে পারে। আচ্ছা, আমাদের আজকের লেকচার এ পর্যন্তই। এখন আমরা দেখব এই লেকচার থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে। প্রথম যে প্রশ্নটা আমরা দেখছি সেটা হচ্ছে যুক্তিবিদ্যা কি বিজ্ঞান না কলা? পুরো ক্লাসটাই এটার উপরে ছিল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান না বস্তুনিষ্ঠ বিজ্ঞান? আশা করি সবাই বুঝেছো। পরবর্তীতে আমরা পাচ্ছি যুক্তিবিদ্যাকে কি আকারগত বিজ্ঞান বলা যায়? আসলে কি বলা যায়? বলা গেলে কিভাবে বলা যায় সবই আমি আলোচনা করেছি। তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো নিশ্চয়ই। সর্বশেষ যে প্রশ্নটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে যুক্তিবিদ্যা কি কলা? আমরা সর্বশেষ এই বিষয়টি নিয়েই আলোচনা করলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বাসায় বই পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবে। আজ আমাদের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা সকলেই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো, ক্লাসটি এনজয় করেছো। আমি সর্বশেষ তোমাদের যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে তোমরা যত সংখ্যক পারো খুব দ্রুতই গ্রুপে অ্যাড হয়ে যাও, নিয়মিত ক্লাস করো। কতদিন এই পরিস্থিতি চলবে আমরা কেউই জানি না। যতদিন পর্যন্ত আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যেতে না পারছি, যতদিন পর্যন্ত আমরা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে না পারছি, ততদিন পর্যন্ত আমাদেরকে এভাবেই কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে হবে। তোমরা নিজেরাও ক্লাস করো, তোমাদের বন্ধুদেরকেও ক্লাসে উদ্বুদ্ধ করো। সকলেই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।